আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানাবে। তোমরা সবাই কেমন আছো এবং কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো সেটা বলো। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের ক্লাসে আজকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই এবং আমি আছি তোমাদের সোশিওলজি ইনস্ট্রাক্টর, তোমাদের রাসেল স্যার। ওকে, তো একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আর যদি তোমরা ঠিকভাবে শুনতে পাও এবং ঠিকভাবে দেখতে পাও দেন আমি ক্লাসে চলে যাব। তো আমাদের পড়ালেখার যে আয়োজন, সেই আয়োজন হচ্ছে সুপার 60 ক্লাস, অর্থাৎ যেটা তোমাদের এইচএসসি 26-20 শিক্ষার্থীদের জন্য। এই ক্লাসগুলো তোমাদের ঠিক ততদিনই চলবে। আমাদের প্রতিদিন 3টা করে ক্লাস লাইভ হচ্ছে এবং সেখানে মানবিকের 2টি ক্লাস এবং ব্যবসা শিক্ষার জন্য 2টি ক্লাস সেখানে থাকবে, অর্থাৎ হচ্ছে কমন একটা সাবজেক্ট এবং বাকি 2টা গ্রুপ সাবজেক্ট ক্লাস চলবে। তো সোশিওলজি হচ্ছে তোমাদের মানবিকের যে সকল শিক্ষার্থীরা আছো তোমাদের জন্যই এই ক্লাসটি। তো আশা করি তোমরা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ। সোশিওলজি মোস্ট অফ দ্য স্টুডেন্টের নাই, যার কারণে হচ্ছে উপস্থিতির সংখ্যাটা কম হবে। এবং হচ্ছে আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কি তোমাদের ক্লাসটা ধৈর্য ধারণ করে করতে হবে, কারণ এটা সাহিত্যের কোনো বিষয় নয়, এটা তোমার ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নয়। এখানে সবকিছুকে থিওরির মাধ্যমে উপস্থাপন করে তোমাদেরকে বোঝাতে হবে, বিষয়গুলো অনেকটা তোমার বিশ্লেষণধর্মী। এই জন্য তোমাদেরকে একটু ক্লাসটা ধৈর্য ধারণ করে করতে হবে। ওকে, আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, বিশেষ করে হচ্ছে সাইফ উদ্দিন যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস ইরা যুক্ত হয়েছে, রায়ান বাইজিদ যুক্ত হয়েছে এবং সাইদ হোসেন শারজু যুক্ত হয়েছে, মিফতাহুল জান্নাত রুবা যুক্ত হয়েছে, রিমি যুক্ত হয়েছে এবং খালেদা রিমা যুক্ত হয়েছে, মাহি যুক্ত হয়েছে, মনোয়ারা বেগম। কিসের ক্লাস? সোশিওলজি ক্লাস। ওকে, আশফিয়া জান্নাত যুক্ত হয়েছে, স্নেহা সুলতানা, নুরাইয়া, তাবাসসুম এবং সাইফুদ্দিন। আমি আজকে যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সোশিওলজি দ্বিতীয় পত্রের দশম অধ্যায়। তো এই অধ্যায়টা তোমাদের মেইনলি সাজানো হয়েছে উন্নয়নের ধারণাটা নিয়ে, অর্থাৎ হচ্ছে ডেভেলপমেন্টের ধারণা নিয়ে। তোমরা সবাই হয়তো তোমাদের প্রথম পত্রে, সমাজবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে তোমরা একটা টপিক নিশ্চয়ই পড়েছো, সেটা প্রথম পত্রের একাদশ অধ্যায়। ওইখানে একটা টপিক ছিল, সেটা হচ্ছে কি যে উন্নয়ন। উন্নয়ন জিনিসটা কি আসলে, বা উন্নয়ন কাকে বলে, বা উন্নয়ন কিভাবে কাজ করে, এবং একটা দেশের উন্নয়ন বিধানের জন্য আসলে রাষ্ট্রগুলো কি করতে পারে সে বিষয়ে আমরা জানবো। এবং সেই সাথে সরকারি প্রতিষ্ঠান এবং হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা সম্পর্কে আমরা জানবো। তাহলে সরকারি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো সম্পর্কে আমরা আজকের এই অধ্যায়ে আমাদের আলোচনা পর্যায়ক্রমিক ভাবে আমরা এখানে আসবো। ওকে, এখানে আমি তোমাদেরকে বলি যে তোমার উন্নয়ন সম্পর্কিত ধারণায় আমি যদি তোমাদেরকে নিয়ে যাই, যে উন্নয়ন সম্পর্কে প্রথম যে ধারণাটা আমাদের সাথে সামনে আসবে সেটা হচ্ছে কি উন্নয়ন এটা একটা বহুমাত্রিক ধারণা। বহুমাত্রিক ধারণা মানে কি, একটা বিষয় দিয়ে উন্নয়নকে ব্যাখ্যা করা যায় না। যেমন ধরো আমরা যদি শুধু শিক্ষার উন্নয়নের কথা বলি তাহলে কিন্তু উন্নয়নকে ডিফাইন করা যাবে না। উন্নয়নকে ব্যাখ্যা করতে গেলে বা উন্নয়নকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে সামগ্রিকভাবে সকল দিকের বিষয়গুলোকে বিবেচনা করেই উন্নয়নটাকে ব্যাখ্যা করতে হবে। তার মানে হচ্ছে কি উন্নয়ন একটা বহুমাত্রিক ধারণা এবং উন্নয়ন দ্বারা শুধুমাত্র কোনো একটা বিশেষ দিককে উল্লেখ না করে উন্নয়নকে আমরা সামগ্রিক দিক বিবেচনা করে আমরা কি করতে পারি, যে উন্নয়নের ধারণাগুলোকে ব্যাখ্যা করতে পারি। একটু খেয়াল করো যে উন্নয়ন সম্পর্কিত ধারণায় ড্যাডলি সিয়ার্স কি বলছে দেখো। অধ্যাপক ড্যাডলি সিয়ার্স বলছে যে সেটাকেই আমরা উন্নয়ন বলতে পারি। উন্নয়ন বলতে আমরা সেটাকেই বলতে পারি যখন হচ্ছে দারিদ্রতা কমে যাবে, আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব কমে যাবে এবং হচ্ছে ইনইকুয়ালিটি বা অসমতা কমে যাবে। এখানে দেখো পোভার্টি বা দারিদ্রতা, বেকারত্ব এবং অসমতা যখন হচ্ছে ইতিবাচক পরিবর্তন হওয়া, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন হওয়া মানে হচ্ছে কি কমে যাওয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে কি ডাডলি সিয়ার্স এর কথা মনে রাখতে হবে, তিনি একজন উন্নয়ন সমাজবিজ্ঞানী অধ্যাপক এবং তিনি পোভার্টি কমে যাওয়ার কথা বলছে। ইতিবাচক পরিবর্তন বলতে এটা বোঝায় যে মূলত সেটা কমে যাওয়া। আমরা একটা জিনিস যদি খেয়াল করি সেটা হচ্ছে কি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ইতিবাচক কোনটা, অর্থাৎ আগে এই অবস্থায় ছিল, এখন পরিবর্তিত হয়ে বর্তমানে এই অবস্থায় এসে উপনীত হয়েছে। হ্যাঁ, তখন সেটাকে আমরা ইতিবাচক বলবো। এটাই আসলে হচ্ছে ইতিবাচক। ওকে, তো পরিবর্তনটা কি ঊর্ধ্বমুখী, অর্থাৎ পরিবর্তনটা এই অবস্থায় ছিল এখন বর্তমানে এই অবস্থায় উপনীত হয়েছে, এই পরিবর্তনটা হচ্ছে ইতিবাচক।
তো এই জিনিসটাই এখানে উল্লেখ করেছে। অর্থাৎ যদি বেকারত্ব কমে যায়, এই অর্থে মানে ইতিবাচক অর্থে বেকারত্ব কমে যাবে, এমপ্লয়মেন্ট বা এমপ্লয়েবিলিটি যেটাকে আমরা বলছি, যে কর্মসংস্থান বাড়বে, যে দারিদ্রতা কমে যাবে এবং সেখানে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে, এবং যেটাতে ইনইকুয়ালিটি বলছে বা অসমতা বলছে, যে সেটা হচ্ছে কি সুযোগ সুবিধা বা সমতা মানে অধিকারের ক্ষেত্রে যে নারী পুরুষের মধ্যে বা জাত পাত ধর্ম বর্ণ এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের অসমতা যদি থাকে তাহলে সেটা কি হবে, কমে আসবে, তবেই একটা দেশকে আমরা উন্নত বলতে পারি। এবং অর্থনীতিবিদরা 4টি মানদণ্ডের উপর ভিত্তি করে উন্নয়নটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আবার বলছি, অর্থনীতিবিদরা কয়টি মানদণ্ডের উপর ভিত্তি করে উন্নয়নকে ব্যাখ্যা করে? আনোয়ার স্যার বলতেছে, স্যার আপনি হাসেন না কেন? কারণ হচ্ছে সিরিয়াস পড়াশোনা তো, এই জন্য হচ্ছে হাসতেছি না। আচ্ছা ঠিক আছে, ফাহমিদা আক্তার, আফরোজা সাদিয়া এবং হচ্ছে তামিমা আক্তার কুলসুম, আচ্ছা ঠিক আছে ওকে। খালেদা রিমা যুক্ত হয়েছে আমাদের সাথে, আনোয়ার স্যার যুক্ত হয়েছে। আমি কেন হাসি না, এটা একটা অনেক বড় প্রশ্ন, এটা স্টুডেন্টরা হাসি না বলতে কিরকম, এখন তো হাসতেছি তাই না? তো সোশিওলজি পড়ার সময় কি হাসবো? আমি যদি এখন যদি অপরিচিতের কোনো গল্প বা তোমার বিড়ালের কোনো প্রবন্ধ, সেখানে হচ্ছে আমি যদি বলি যে কোন একটা গল্প বলে যদি আমি হাসতে পারতাম তাহলে হাসতে পারতাম। এখানে কিন্তু এগুলো হচ্ছে টপিক গুলো এমন যে ধরে ধরে পড়াইতে হবে, না পড়াইলে আবার স্টুডেন্টরা বলবে যে হ্যাঁ উনি শুধু হাসতেই আসছে ক্লাসের মধ্যে। যাই হোক, অর্থনীতিবিদরা 4টি মানদণ্ডের উপর ভিত্তি করে যে উন্নয়নের স্বরূপ নির্ণয় করেছে। প্রথমত হচ্ছে কি, মাথাপিছু আয় এবং জাতীয় আয় যদি বাড়ে তাহলে একটা উন্নয়ন হয়েছে বলে ধরে নেওয়া যাবে। অর্থাৎ হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম এবং হচ্ছে যেটাকে আমরা বলছি টোটাল যে জাতীয় আয়, এইটা যদি দুইটা যদি বাড়ে তাহলে আমরা সেটাকে আমরা কি বলতে পারবো, যে একটা দেশের উন্নয়ন হচ্ছে বলে বলতে পারবো। আর শিল্পায়ন হলে আমরা মেইনলি যেটা মনে করি যে কৃষিভিত্তিক অর্থনীতিকে আমরা এতটা উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করি না, আমরা কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে ব্যবহার করি কি, যে শিল্পভিত্তিক অর্থনীতিটাই হচ্ছে আমরা মনে করি যে উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। এখানে একটা জিনিস হচ্ছে কি, কৃষিভিত্তিক অর্থনীতিতে তোমার তোমরা কি শুরু করছো? সাইয়েদা আয়েশা বলতে স্যার হাসছে, হ্যাঁ ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে ওকে। এখানে যেটা বলছি যে কৃষিভিত্তিক অর্থনীতিতে উন্নয়নটা সহজে বোঝা যায় না, অথবা উন্নয়নটা দ্রুত গতি না। আমরা যেটা জানি যে কৃষিভিত্তিক সমাজে গতিশীলতা কম, সামাজিক গতিশীলতা কম, এই কারণে আমরা সবসময় মনে করি যে উন্নয়ন হচ্ছে যেখানে ব্যাপক শিল্পায়ন হবে। কারণ শিল্প ভিত্তিক সমাজে গতিশীলতা কিন্তু বেশি। কোথায় বেশি? গতিশীলতা মানে হচ্ছে মানুষের মর্যাদার পরিবর্তন, মানুষের স্ট্যাটাসের পরিবর্তন। এই যে মর্যাদার পরিবর্তনটা সবচেয়ে বেশি হয় মূলত কৃষিভিত্তিক সমাজে নয়, এটা শিল্প ভিত্তিক সমাজে এই গতিশীলতা বেশি, যার কারণে উন্নয়নটা বেশি হয় শিল্পভিত্তিক সমাজে। এই কারণে মনে করা হয় যে ব্যাপক শিল্পায়নটাও যে উন্নয়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড। এরপর একটা কি, উন্নত যান্ত্রিক কৌশল। আমাদের কথা যদি বলি, আমাদের দেশে যান্ত্রিক কৌশলের ব্যবহার তেমন একটা নাই বললেই চলে। আমাদের দেশে উন্নত যান্ত্রিক কৌশল ব্যবহারটা অনেকাংশে কম। যেমন ধরো, তোমরা যদি চীনা বা চীনের কোনো কৃষি প্রযুক্তির কথা বলি, তাহলে চীনে কিন্তু প্রচুর পরিমাণে তারা যান্ত্রিক কৌশল ব্যবহার করে। যেমন ধরো আমাদের দেশে যে কৃষকরা, সাধারণ কৃষকরা মাটি কুপিয়ে মানে মাটি কেটে কেটে কি করে, যে মোটামুটি ভাবে তোমার কৃষি কাজ করে। কিন্তু যে উন্নত দেশগুলোতে, যে দেশগুলোকে আমরা অলরেডি উন্নত বলতেছি, সেই দেশগুলোতে কিন্তু তারা উন্নত যান্ত্রিক কৌশল ব্যবহার করে। এরপর একটা হচ্ছে কি, যে ব্যাপক উন্নত এবং যুক্তিসিদ্ধ কর্মসংস্থান। এটার মানে হচ্ছে যার কাজ যেটা তাকে সেই কাজে নিয়োগ করা। যেমন ধরো আমাদের দেশের ক্ষেত্রে একটা তোমার সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি, যার কাজ যেটা তাকে সেখানে নিয়োগ না করা, বরঞ্চ অন্য জায়গায়। যেমন ধরো একজন ইঞ্জিনিয়ারিং পাস করে, ধরো ত্রিপলি থেকে পাস করেছে, এখন তাকে, ত্রিপলি মানে হচ্ছে কি যে তোমার ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স যেটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, তো তাকে নিয়োগ করা হয়েছে কোথায়, সমাজ সেবা কার্যালয়ে। দেখো সেই পড়ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু তাকে নিয়োগ করা হয়েছে সমাজ সেবা কার্যালয়ে। হ্যাঁ, কোথায়, সমাজ সেবা কার্যালয়ে। এখন কথা হচ্ছে কি, সে তো সারা জীবন পড়ছে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সূত্র বা বিভিন্ন মানে বিষয় আশয়গুলো নিয়ে, তো সে সমাজ সেবার সাথে রিলেটেড বিষয়গুলো সে কিভাবে বুঝবে? অথবা হচ্ছে কোন একজন ডাক্তার, তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস ক্যাডারে, সে এখন
ডাক্তারি পড়ছে কিন্তু এখন মানুষের ওই যে তোমার সেই প্রশাসন ক্যাডারে ঢুকে গেছে, তখন কি হচ্ছে, সে ডাক্তারি পড়ছে সারা জীবন এবং প্রশাসন ক্যাডারে গিয়ে মানুষদের উপরে সেই তোমার আইন প্রয়োগ করতেছে। তাহলে কি হচ্ছে, যে প্রকৃত অর্থে যুক্তিসিদ্ধ কর্মসংস্থান হচ্ছে না এবং যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তার মানে একটা দেশকে অর্থনীতিবিদরা উন্নত বলার ক্ষেত্রে তারা বলছে 4টি মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা একটা দেশকে উন্নত বলতে পারবো। এটাই হচ্ছে মূলত বিষয়। তোমাদের দশম অধ্যায়ের দ্বিতীয় পত্রে দশম অধ্যায় পড়াচ্ছে। এখানে আমরা উন্নয়ন কাকে বলে এটার একদম সুস্পষ্ট সংজ্ঞাটা হচ্ছে এই গুনার মির্ডাল দিয়েছে, ঠিক আছে। গুনার মির্ডাল বলছে কি, যে তিনি একজন সুইডিশ মানে সুইডেনের অর্থনীতিবিদ এবং সমাজতাত্ত্বিক। গুনার মির্ডাল বলছে যে উন্নয়ন হলো পশ্চাৎপদ অবস্থা থেকে ইতিবাচক রূপান্তরের দিকে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন। আমি তোমাদেরকে সেটা বলি, সেটা হচ্ছে কি পশ্চাৎপদ অবস্থা। পশ্চাৎপদ অবস্থা মানে হচ্ছে কি, যে এই যে দেখো, মানে এই যে অবস্থা, এখান থেকে যদি মানে গুণগত এবং পরিমাণগত রূপান্তর, তাহলে রূপান্তরটা কি অবশ্যই ইতিবাচক হতে হবে। এবং এটা ইতিবাচক হতে হবে, কোন ধরনের পরিবর্তন হতে হবে, এটা অবশ্যই গুণগত এবং পরিমাণগত দুইটাই হতে হবে। অর্থাৎ এখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটারই কি মানে বিষয় আসবে, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত দুইটারই ইতিবাচক পরিবর্তন হলে, তাহলে দেখো গুণগত মান এবং পরিমাণগত দুইটারই কি হলে ইতিবাচক পরিবর্তন হলে, মানে খারাপ অবস্থা, পশ্চাৎপদ অবস্থা মানে কি খারাপ অবস্থা থেকে গুণগত পরিমাণগত পরিবর্তনের ইতিবাচক পরিবর্তনটাকে বলা হচ্ছে উন্নয়ন। এটা কার সংজ্ঞা? এটাই হচ্ছে গুনার মির্ডালের সংজ্ঞা। তিনি একজন সুইডিশ সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ। তিনি উন্নয়ন হলো পশ্চাৎপদ অবস্থা মানে খারাপ অবস্থা থেকে ইতিবাচক রূপান্তরের দিকে গুণগত এবং পরিমাণগত যে পরিবর্তন সেটাকেই বলছে। এটা একটা প্রসেস, এটাকে প্রসেস এই কারণে বলছে, এটা চলমান। উন্নয়নটা কি, উন্নয়নটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। উন্নয়নটা এমন না যে 1 মাস 2 মাস 3 মাস পরে এটা বন্ধ হয়ে যাবে, এটা একটা চলমান প্রক্রিয়া, অনগোয়িং প্রসেস। এই কারণে এটাকে এটা বলছে কি যে পরিবর্তন প্রক্রিয়া। তার মানে উন্নয়ন হচ্ছে একটা পরিবর্তন প্রক্রিয়া। আমরা এখান থেকে বেশ কয়েকটা মানে বিষয় পাচ্ছি। উন্নয়ন হচ্ছে একটা পশ্চাৎপদ অবস্থা থেকে ইতিবাচক পরিবর্তন, উন্নয়ন হচ্ছে ইতিবাচক পরিবর্তনের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন, এবং এটা একটা পরিবর্তন প্রক্রিয়া। উন্নয়নটা কি একটা পরিবর্তন প্রক্রিয়া যেটার মাধ্যমে সমাজের পরিবর্তন সূচিত হয়। ওকে, আমাদের সাথে যারা আছে তারা অলরেডি কমেন্টস করতেছে অনেকে। তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো কিনা? তোমাদের যদি বোরিং লাগে আমাকে বলবা যে এটাকে আরেকটু সহজ করে বলেন, আমি আরেকটু সহজ করে বলবো। আমি মেনলি সমাজ বিজ্ঞানটাকে লাইভে এইভাবে পড়াই না, কারণ হচ্ছে স্টুডেন্টরা বিরক্ত হতে পারে। কারণ সমাজ বিজ্ঞান মানে হচ্ছে বোরিং পড়াশোনা, এবং হচ্ছে তোমাদের কাছে মনে হইতে পারে যে খুবই মানে নিরামিষ টাইপের একটা বিষয়। হ্যাঁ, আসলেই তাই। তবে আমরা যখন হচ্ছে রিলেট করব ঘটনাগুলোকে, সমাজের বিষয়গুলোকে যখন হচ্ছে বাস্তবের সাথে মিলানোর চেষ্টা করব, তখন আমরা কিন্তু এটাতে অনেক আনন্দ পাবো বা অনেক কিছুই আমরা জানতে পারবো। ওকে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, মনোযোগ দাও। অর্থাৎ মেসেঞ্জারে বন্ধু বান্ধবী সখা সখী এদেরকে এক পাশে রেখে দাও এবং তোমরা নিজেরাই ক্লাসটা করো। এবং হচ্ছে এই অধ্যায়ে আমরা অনেক কিছুই জানবো যেটা তোমরা আগে জানতে না। ওকে, একটু খেয়াল করো যে উন্নয়নের ধারণাটা ফর দ্য ফার্স্ট টাইম, যে উন্নয়নের ধারণাটা প্রথমবারের মতো ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট, হ্যাঁ ইউএসএ প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে কি, তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন এই প্রেসিডেন্টের নাম হচ্ছে কি যে ট্রুমান। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে, ট্রুমান নামক এক ভদ্রলোক, মানে তিনি তৎকালীন ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন। তিনি 1949 সালের 20 জানুয়ারি, কত জানুয়ারি, 20 জানুয়ারি এটা তিনি ব্যাখ্যা করেন, যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা করেন। আমি তোমাদেরকে বলে দিলাম উন্নয়ন ধারণা, এখান থেকে তোমরা একটা এমসিকিউ ধারণা ব্যাখ্যা করে, এখান থেকে তোমরা একটা তোমার একটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমরা পাবে, অথবা তোমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে থাকতে পারে। তার মানে কত সালে, যে 1949 সালের 20 জানুয়ারি ট্রুমান ইউএসএ প্রেসিডেন্ট তিনি। ট্রুমান কে? ট্রুমান হচ্ছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমরা তো জানো যে জাপানে 2টা আণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। কয়টি? 2টি আণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে, যার একটি হচ্ছে যে লিটল বয় আর একটা হচ্ছে কি প্যাডম্যান। মনে আছে নাকি নাই, ভুলে গেছো মনে হয়। আবার বলছি যে তৎকালীন সময়ে ট্রুমানের নির্দেশে, ট্রু মানে হচ্ছে কি করা, নিক্ষেপ করা, তাই না?
তো জাপানে যে দুইটি আণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, লিটল বয় এবং ফ্যাটম্যান, হিরোশিমা এবং নাগাসাকিতে, এই দুইটা আণবিক বোমা নিক্ষেপ করার যার অনুমতি নিয়ে করা হয়েছিল, তিনিই মূলত উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করেছেন 1949 সালের 20 জানুয়ারি। এবং ওই দিন, মানে যেই দিন তিনি এই কথা বলছে যে আমাদের উন্নয়ন বিধান করার জন্য যে বহির্বিশ্বকে আমরা সহযোগিতা করব এবং আমরা এই বিষয়ে কর্মসূচি গ্রহণ করব, সেই দিনই কিন্তু সারা পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মানুষ গরিব হয়ে গেছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তিনি উন্নয়নের কথা বলে আবার গরিব হয়ে গেল কিভাবে? উন্নয়নের কথা না আসলে তো অনুন্নয়নের কথা আসবে না। যেমন আলো না থাকলে কি অন্ধকারের কথা আসবে? আসবে না। ভালো না থাকলে খারাপের প্রশ্নই আসবে না। তো উন্নয়ন শব্দটা ছিল না, যার কারণে হচ্ছে তিনি উন্নয়নের এই ধারণাটা ছিল না, যার কারণে তিনি যখন উন্নয়নের ধারণাটা ব্যাখ্যা করলেন, তখন প্রকৃতপক্ষে যে তোমার মোটামুটি ভাবে প্রায় 2 বিলিয়ন মানুষ কি হয়ে গেছে, যে অনুন্নয়নের বা গরিবের খাতায় তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। এবং আমরা একটা রিপোর্টের সম্পর্কে আমরা জানবো উন্নয়নটাকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করব। এখানে 1966 সালে ইকোনমিক বুলেটিন ফর ল্যাটিন আমেরিকা নামক একটা তারা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা 11টি সেক্টরকে নির্দেশ করেছে যে এই 11টি সেক্টর গুলো যদি ভালো হয় তাহলে একটা দেশকে আমরা উন্নত বলতে পারবো। যেমন ধরো আমাদের দেশ কি উন্নত? তোমাদের কি মনে হয় আমাদের দেশ কি উন্নত? তোমাদের কাছে কি মনে হয়? যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের দেশ উন্নত, তাহলে দেখো এই যে ইকোনমিক বুলেটিন ফর ল্যাটিন আমেরিকার যে একটা রিপোর্ট, সেখানে প্রতিবেদনে যে প্রকাশ করা হয়েছে, সেই প্রতিবেদনে 11টি সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সেখানে বলছে কি, যদি তোমার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্যবুক, পুষ্টি, বস্ত্র ব্যবহার, কর্মসংস্থান, কর্মের অবস্থা, সামাজিক নিরাপত্তা, বিনোদন, মানবিক স্বাধীনতা, সামাজিক সেবা, সামাজিক প্রতিরক্ষা, যদি এগুলো উন্নত হয়, তাহলে দেখো কত বিষয় উন্নত হইলে তাহলে একটা দেশকে, সরি এটা বানানটা ভুল হয়ে গেছে, এখানে যদি এই বিষয়গুলো যদি তোমার উন্নত হয় তাহলে, অর্থাৎ এখানে কয়টি, 11টি সেক্টরের কথা বলছি, এবং এগুলো যদি কি হয়, এগুলো যদি উন্নত হয় তাহলে একটা দেশকে কি বলা যাবে, যে দেশটি উন্নত, এটা আমরা বলতে পারি। এখন তুমিই বলো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি উন্নত? আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি উন্নত? আমাদের দেশে অন্যান্য বিষয়গুলো কি উন্নত, যেখানে 11টি সেক্টরের কথা বলছে? এই সেক্টরগুলো সব যদি উন্নত হয় আমাদের দেশ হবে উন্নত। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং ইকোনমিক বুলেটিন ফর ল্যাটিন আমেরিকা যে রিপোর্ট প্রকাশ করেছে, সেটি কত সালে প্রকাশ করেছে? 1966 সালে। আবার বলতেছি, তারা 11টি সেক্টরের কথা বলছে। আর উন্নয়নের ধারণাটা প্রথম ব্যবহার করেছে কে? যে তোমার আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রুমান, এবং তিনি 20 জানুয়ারি 1949 সালে এই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করার মাধ্যমে সারা পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মানুষ ওই দিনই কি অনুন্নয়ন অভিধায় যে কি হলো, আখ্যায়িত হলো, মানে অনুন্নত বলে নিজেদেরকে যে তারা জানতে পারলো। এবং 1966 সালে একটি বুলেটিন বা একটা ইকোনমিক বুলেটিন ফর ল্যাটিন আমেরিকা নামক একটা কি প্রকাশ পায়, একটা রিপোর্ট প্রকাশ পায়, যেখানে তারা 11টি সেক্টরের কথা বলেছে। তাহলে আমরা বেশ কিছু তথ্য আমরা মেনে নিলাম, ঠিক আছে, জানতে পারলাম। এবার আমরা জানবো যে উন্নয়ন, যখন আমরা দেখবো যে একটা দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে উন্নত হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত হয়েছে, শিল্পায়ন ঘটেছে ব্যাপক হারে, নগরায়ন হয়েছে, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে জনসংখ্যা বাড়াটা কমে গেছে, অর্থাৎ জনসংখ্যা আর বাড়তেছে না। এবং অন্যদিকে আয়ুষ্কাল বৃদ্ধি, অর্থাৎ মানুষের যে গড় আয়ু, আয়ুষ্কাল বৃদ্ধি মানে কি, গড় আয়ু বেড়েছে। এবং অন্যদিকে হচ্ছে কি, বেকারত্ব হ্রাস পেয়েছে, অর্থাৎ যদি বেকারত্ব কমে যায়, তার মানে হচ্ছে সমাজবিজ্ঞানীরা যেটা মনে করে, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন তাত্ত্বিকদের কথা বললাম, সমাজবিজ্ঞানীদের কথা বলি না, সমাজবিজ্ঞানীরা মনে করে যে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হলে, অর্থনৈতিক ক্ষেত্রে শিল্পায়ন বাড়লে, নগরায়ন বাড়লে, বেকারত্ব কমলে, আয়ুষ্কাল বাড়লে, জনসংখ্যা কমে গেলে, এবং হচ্ছে কি বেকারত্ব কমে গেলে, এগুলো যদি হয় তাহলে একটা দেশকে কি বলা যাবে, উন্নত দেশ বলা যাবে। এখন একটা দেশকে উন্নত বলার ক্ষেত্রে বা উন্নয়ন জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা ইতিপূর্বে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা পড়েছো ভালো করে, তোমাদের প্রথম পত্রের একাদশ অধ্যায়ে, এই একাদশ অধ্যায় যেটা আছে, এই অধ্যায়ের মধ্যে উন্নয়ন ধারণাটা নিয়ে কিন্তু আলোচনা আছে। তো তারপরে আমরা এখানে জানবো উন্নয়ন সম্পর্কে, এখানে যে বৈশিষ্ট্যগুলো উন্নয়নের উল্লেখ করেছে, উন্নয়নের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো, উন্নয়ন একটি সামাজিক প্রক্রিয়া, কারণ
এটা সমাজের মধ্যেই হয়, তাহলে উন্নয়নটা কোথায় হয়? সমাজের মধ্যেই তো হতে হবে, তাই না? এই কারণে এটা একটা সামাজিক প্রক্রিয়া। এরপরে বলছে কি যে উন্নয়ন সামাজিক কাঠামোগত রূপান্তর। যদি আমাদের সমাজের আগের অবস্থার চেয়ে বর্তমানের অবস্থা ভালো হয় তাহলে কাঠামোর পরিবর্তন হবে, মানে স্ট্রাকচারাল চেঞ্জ হবে। তার মানে সামাজিক উন্নয়ন এটা একটা কাঠামোগত রূপান্তর। তারপরে বলছে কি সামাজিক উন্নয়ন প্রাতিষ্ঠানিক মূল্যবোধগত পরিবর্তন, অর্থাৎ হচ্ছে আগে প্রতিষ্ঠানগুলোর যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধের পরিবর্তন ঘটবে। যেমন ধরো আমাদের দেশ যদি উন্নত হয় তাহলে আমাদের পরিবার থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো এবং হচ্ছে সামগ্রিকভাবে দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানের মধ্যে মূল্যবোধগত পরিবর্তন আসবে, অর্থাৎ চিন্তা চেতনা ধ্যান ধারণা উচিত অনুচিতের শিক্ষার মধ্যে পরিবর্তন আসবে। এরপরে বলছে কি সামাজিক উন্নয়ন একটা সামগ্রিক প্রক্রিয়া। সামগ্রিক প্রক্রিয়া এই কারণেই যে আমরা শুধুমাত্র একটা দিক, যেমন ধরো শিক্ষার উন্নয়ন দিয়ে আমরা দেশের উন্নয়ন হয়েছে বলতে পারবো না, আমরা শুধুমাত্র যোগাযোগ উন্নয়ন হয়েছে বলেই আমরা দেশের উন্নয়ন হয়েছে বলে বলতে পারবো না। আমাদের বলতে হবে কি সামগ্রিকভাবে সকল দিকের সুষম উন্নয়ন করার মাধ্যমে, সুষম উন্নয়ন মানে সকল দিকে সামগ্রিকভাবে ভালোভাবে উন্নয়ন করার মাধ্যমে একটা দেশকে উন্নত হয়েছে বলে আমরা ব্যাখ্যা করতে পারি। সামাজিক উন্নয়ন একটা কল্যাণধর্মী প্রক্রিয়া। এটার মানে হচ্ছে কি সামাজিক উন্নয়নটা একটা কল্যাণধর্মী প্রক্রিয়া এই কারণেই যে মূলত সামাজিক উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হয়। কি কল্যাণ সাধিত হয়? মানব কল্যাণ সাধিত হয় এবং সবার জন্য সামাজিক উন্নয়ন একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এই কারণে সামাজিক উন্নয়ন অবশ্যই মানব কল্যাণধর্মী প্রক্রিয়া। এবং অন্যদিকে সামাজিক উন্নয়ন সামাজিক নীতি ও পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত। এটা কি? এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে কি তোমার রাষ্ট্রের মধ্যে যারা নীতি নির্ধারক এবং যারা পরিকল্পনা গ্রহণ করে তারা যদি ভালো পরিকল্পনা এবং ভালো নীতি নির্ধারণ করে তাহলে তোমার রাষ্ট্রের মধ্যে বা তোমার সমাজের মধ্যে উন্নয়ন আসবে। যদি তারা নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে যদি ভুলভাবে পরিকল্পনা নেয় অথবা খারাপ পরিকল্পনা নেয় তাহলে তোমার সমাজের উন্নয়ন বিধান এতটা সহজ হবে না। তাহলে আমি যে জিনিসটা বুঝাইলাম এতক্ষণ ধরে সেগুলো হচ্ছে কি উন্নয়ন একটা সামাজিক প্রক্রিয়া, উন্নয়ন একটি কাঠামোগত রূপান্তর, উন্নয়ন একটি প্রাতিষ্ঠানিক মূল্যবোধগত পরিবর্তন, উন্নয়ন একটি সামগ্রিক প্রক্রিয়া, উন্নয়ন একটি কল্যাণধর্মী প্রক্রিয়া, উন্নয়ন নীতি এবং পরিকল্পনা। এখন তোমার নীতি নির্ধারক যারা আছে এবং যারা পরিকল্পনা গ্রহণ করে তারা যদি ভালোভাবে পরিকল্পনা নেয় তাহলে দেশের মধ্যে উন্নয়ন হবে, আর ভালোভাবে পরিকল্পনা না নিলে দেশের মধ্যে উন্নয়ন হবে না। তোমরা এইটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমাকে বলো যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এইটুকু বুঝতে পেরেছি। আমি তখন তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে সরকারি ও বেসরকারি সংস্থার ধারণায়, অর্থাৎ এনজিও এবং জিও। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম আমি একটু রিভাইজ করি তোমাদেরকে। ধারণা সম্পর্কে জানলাম উন্নয়ন হচ্ছে এটা, এবং এটা ড্যাডলি সিয়ার্স এর কথা। উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতিবিদরা 4টি মানদণ্ডের কথা বলছে এবং উন্নয়ন সম্পর্কে মিরডালের একটা সংজ্ঞা আমরা এখানে তুলে এনেছি। এটা মুখস্থ করলে তোমরা উন্নয়ন কাকে বলে এটা সহজে ব্যাখ্যা করা যাবে। উন্নয়ন বলতে তিনি যেটা বুঝিয়েছেন উন্নয়ন হলো পাশ্চাত্য অবস্থা থেকে ইতিবাচক রূপান্তরের দিকে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন। অন্যদিকে 1949 সালে 20 জানুয়ারি যে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রুমান তিনি কি বলেছে যে আমরা এখন উন্নয়ন ধারণাটা তারা তৈরি করেছে, সারা পৃথিবীকে তারা উন্নয়ন সম্পর্কে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করবে। ট্রুমান প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করে তিনি যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা বলে পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ অনুন্নত অভিধায় কি হয়েছে সাব্যস্ত হয়েছে। আর ইকোনমিক বুলেটিন ফর ল্যাটিন আমেরিকা যেটা সেটাতে মূলত তারা 11টি সেক্টরের কথা বলছে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি যে তোমার উন্নয়নের ক্ষেত্রে আরো কয়েকটা বিষয়ের কথা বলছে এবং উন্নয়নের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। এবার আসি আমরা যে সরকারি এবং বেসরকারি সংস্থা, এগুলোকে সংক্ষেপে এনজিও এবং জিও বলে। আমরা একটু যদি খেয়াল করি এনজিও এটার ফুল ফর্ম কে বলতে পারবা? এবং জিও গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন কি? গভর্নমেন্ট অর্গানাইজেশন হচ্ছে মূলত জনগণের টাকায় সরকারি পরিকল্পনায় যখন কোন সংস্থা কাজ করে তখন সেটাকে আমরা বলি সরকারি সংস্থা। আর বেসরকারি সংস্থা কোনটা? যখন হচ্ছে স্বেচ্ছাসেবী কোন সংগঠন সরকারের কাছ থেকে টাকা না নিয়ে বরঞ্চ বিভিন্ন দাতাদের কাছ থেকে, দাতা মানে হচ্ছে যারা টাকা দেয়, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দাতারা আছে যারা হচ্ছে জনগণের কল্যাণে মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে মূলত বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করার নিমিত্তে যারা টাকা দেয় বা যারা আর্থিক অনুদান দেয় তাদেরকে আমরা বলি দাতা। যেমন ধরো নরওয়ে,
এরপরে সুইডেন, এরপরে কানাডা, এরপরে ইউএসএ, ইউকে, ইউরোপিয়ান কান্ট্রি গুলো, এরা তো উন্নত দেশ। তো গরিব দেশ যেগুলো আছে তাদেরকে কি দেয়, তারা অনুদান দেয় বা টাকা দেয়। এবং আরব দেশগুলোর মতো উন্নত দেশগুলো অনেক সময় বিভিন্ন গরিব দেশগুলোকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। ঠিক আছে, এইখানে যেটা বলছি যে মোটামুটি ভাবে আমরা এই জায়গায় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, সরকারি সংস্থা কাকে বলে, সরকারি সংস্থা কি বা সরকারি সংস্থা কাকে বলে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। সরকারি সংস্থা হচ্ছে সরকারের একটা প্রশাসনিক একক, মানে প্রশাসনিক একটা ইউনিট। যেমন আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে ধরতে পারি, যেমন ধরো বাংলাদেশের বিভিন্ন ইউনিট আছে, যেমন ধরো আর্মি, এগুলা একটা সরকারি ইউনিট না, পুলিশ এবং হচ্ছে বিজিবি। এর পাশাপাশি আমরা ধরতে পারি যে জেলা প্রশাসন, এরপরে হচ্ছে কি উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সরকারের এক একটা ইউনিট। অর্থাৎ হচ্ছে সরকার তার যদি কোনো পরিকল্পনা থাকে, সরকার তার এই ইউনিটগুলোকে ব্যবহার করে তার ওই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে। তার মানে কি, সরকারি সংস্থা হলো সরকারের প্রশাসনিক একক বা এক একটা ইউনিট। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের যত সরকারি স্বায়ত্তশাসন শাসিত স্বাধীন অথবা দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানই কিন্তু সরকারের হয়ে কাজ করে। মানে সরকারের টাকায় বা রাষ্ট্রের জনগণের টাকায় যেই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের মধ্যে জনগণের জীবন মান উন্নয়নে, রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে, রাষ্ট্রের শিক্ষা উন্নয়নে অথবা যে কোনো ধরনের উন্নয়নে সরকারি যে সংস্থাগুলো কাজ করে, সেগুলোকে আমরা এখানে সরকারি সংস্থা বলে ধরবো। তাহলে দেখি আমরা অনেকগুলো সরকারি সংস্থাকে পাবো, যেমন ধরো জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, ইউনিয়ন প্রশাসন এবং সামগ্রিকভাবে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, আনসার, বিডিপি এবং আরো যতগুলো সরকারি সংস্থা আছে যারা জনগণের সুবিধা অসুবিধা বিবেচনার জন্য কাজ করে, অর্থাৎ জনগণের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে, সেগুলো হচ্ছে প্রত্যেকটাই সরকারি সংস্থা। সরকারি সংস্থার বৈশিষ্ট্য কি আমরা যদি একটু খেয়াল করি, সরকারি সংস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা সরকারের প্রশাসনিক একক, মানে সরকারই তৈরি করে দিয়েছে। এটা কেমন হবে, যেমন জেলা কি মানুষেরা তৈরি করেছে, এটা কারা তৈরি করে দিয়েছে, এটা সরকার তৈরি করে দিয়েছে। তাহলে জেলা প্রশাসন বা জেলা এটা একটা সরকারি প্রশাসনিক একক। আবার যদি আমরা বলি পুলিশ বাহিনী, একদম হেডকোয়ার্টার থেকে শুরু করে একদম গ্রামের গ্রাম পুলিশ পর্যন্ত, এটা পুরোটাই একটা সরকারি ইউনিট। এবং অন্যদিকে তাদের সুনির্দিষ্ট কাজ আছে, পুলিশ বাহিনীর কাজ পুলিশ বাহিনী করতেছে, জেলা প্রশাসনের কাজ জেলা প্রশাসন করতেছে, আর্মির কাজ আর্মি করতেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি নিজস্ব কাজে তারা নিয়োজিত থাকে। আরেকটা হচ্ছে কি, বৃহৎ পরিসরের কর্ম এলাকা, যেমন ধরো বাংলাদেশের সব জায়গায় পুলিশ আছে, বাংলাদেশের সব বিভাগে জেলা আছে না, তো বৃহৎ পরিসরে তাদের কর্ম এলাকা, মানে পুরো বাংলাদেশের মধ্যেই তাদের কাজ চলে, এটা বোঝাচ্ছে। তাহলে সরকারি সংস্থাগুলো বৃহৎ পরিসরে কর্ম এলাকা তাদের আছে, বিশাল এলাকা নিয়ে তারা কাজ করে, সকল এলাকার জন্য কর্মসূচি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম শহরাঞ্চল সব এলাকার জন্য কর্মসূচি। এমন যেমন ধরো আমি একটা তোমাদেরকে কর্মসূচির কথা বলি, যেমন হচ্ছে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা এটা কারা দেয়, বয়স্ক ভাতা দেয় মূলত হচ্ছে সরকারি উদ্যোগে রাষ্ট্রের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে। ঠিক আছে, ধরো বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে বয়স্ক ভাতা দেওয়া হবে। এখন কথা হচ্ছে কি, যে শহরে যারা আছে তারা কি বয়স্ক ভাতা পাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ পাবে, অবশ্যই পাবে। তাহলে দেখো সকল এলাকার জন্য কিন্তু কর্মসূচি আছে, গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, সব জায়গায় কিন্তু সরকারি সংস্থাগুলো কাজ করে থাকে। আরেকটা হচ্ছে কি, উপকারভোগীদের সাথে মিথস্ক্রিয়ার অভাব। এটার মানে হচ্ছে কি, যারা সহযোগিতা দেয় তাদের সাথে যারা সহযোগিতা নেয়, তাহলে দেখো উপকার দাতা এবং কি, উপকার দাতা এবং ভোগী, এই দুই দলের মধ্যে তেমন একটা যোগাযোগ নাই। এখানে দাতা হচ্ছে বিভিন্ন সংস্থা বা সরকারি সংস্থা, এই সরকারি সংস্থার সাথে এই ভোগী বলতে হচ্ছে এখানে ব্যক্তি। আর তাহলে দেখো, আমি যদি বয়স্ক হয়ে যাই, আমি যদি বৃদ্ধ হয়ে যাই, তাহলে আমাকে বয়স্ক ভাতা দেওয়া হবে, তাহলে আমি একজন বয়স্ক ভাতার লোক, তাহলে আমি একজন ভোক্তা বা হচ্ছে আমি এখানে সহযোগিতা মানে উপকারভোগী। তাহলে আমি এখানে দাতার সাথে আমার কোনো যোগাযোগ নাই, শুধু তারা আমাদেরকে একটা কি দিয়ে দিয়েছে, চেক দিয়ে দিয়েছে অথবা আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ওটা দিয়েই আমি হচ্ছে ব্যাংক থেকে কি নিচ্ছি, নিয়মিত উপকারটা পাচ্ছি বা নিয়মিত আমি ভাতাটা পাচ্ছি। তাহলে ওই দাতার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আরেকটা বলছে কি, কঠোর এবং ক্রমসমান ভিত্তিক আমলাতান্ত্রিক কাঠামো, অর্থাৎ এখানে বস থাকবে, বসের অধীনে আরেকজন থাকবে এবং তার অধীনে আরো কয়েকজন মানুষ থাকতে পারে। এভাবে হচ্ছে এটা একটা ক্রমসোপান, মানে একটা সিকোয়েন্স আছে, ইংরেজিতে বলে সিকোয়েন্স, অর্থাৎ একটা ধারাবাহিক একটা পদক্রম আছে, যেখানে কে কার অধীনে কে কার আদেশ মানবে সেরকম একটা নির্দিষ্ট কি আছে, যে তোমার
তোমার সিকোয়েন্স আছে। এখানে অলরেডি কমেন্টস করা শুরু করেছে সুমন। ওয়ালাইকুম আসসালাম সুমন, কেমন আছো? এবং নুসরাত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলছে রফিকুল 26 বেজে কেউ আছেন? 26 বেজে থাকবে না কেন, অনেকেই তো আছে। এবং সাবিকুন নাহার নেহা বলেছে এই ভাইয়া সিভিক সেকেন্ড পেপার ক্লাস কবে দিবেন? সিভিক সেকেন্ড পেপার ক্লাস হয়তো তোমাদের হবে, সময় লাগবে একটু। শুক্রবারের ক্লাসটা হয়তো তোমাদেরকে একটু নাড়িয়ে দেওয়া হবে। দেখি কি হয়, ক্লাস হবে, তবে ক্লাস হবে এটা তোমরা শিওর থাকো। এবং আমাদের পড়ালেখার যে সুপার 16 এগুলো 60 এগুলো করতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক তোমাদের এখানে দেওয়া থাকার কথা সেখানে তোমরা ক্লিক করো, সেখানেই তোমরা পেয়ে যাবে, অথবা আমাদের পেজের মধ্যে পেয়ে যাবে। এরপর একটা কি অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন, অর্থাৎ দেশের টাকা নিয়ে দেশের মানুষদেরকে দেওয়া হয়। আরটা বলছে কি বৈদেশিক সাহায্য নির্ভর, অর্থাৎ সরকার অনেক সময় বিদেশ থেকেও কি নিয়ে আসে, যে সহযোগিতা নিয়ে আসে। সরকার বিদেশ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে মূলত বৈদেশিক সাহায্যের উপর ভিত্তি করে অনেক সময় কি করে, যে রাষ্ট্রের মধ্যে মূলত সরকারি সংস্থা কাজ করে থাকে। আর কি সাধারণ জনগণের সাথে মানে কাছে দায়বদ্ধতা, অর্থাৎ সাধারণ জনগণ সে যেটাই করুক না কেন, মোটামুটি সাধারণ জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকে। কারা? সরকারি সংস্থা। কারণ হচ্ছে সরকারি সংস্থাগুলো কাজ করতেছে আমাদের টাকায়, মানে জনগণের টাকায়। তাহলে সরকারি সংস্থাগুলো যে কাজই করুক না কেন সেটার জন্য অবশ্যই আমাদের জনগণের কাছে তাদের দায়বদ্ধ হতে হবে, অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কারণ সরকারি সংস্থাগুলোর টাকাগুলো আমাদের থেকে নিয়ে যদি তাদের ইচ্ছা মতো যে কাউকে যদি দিয়ে দেয় তাহলে তো সেটা হবে না। এই জন্য সরকারি সংস্থাগুলোকে অবশ্যই জনগণের নিকট দায়বদ্ধ থাকতে হয়। তাহলে আমরা বেশ কিছু সরকারি সংস্থার বৈশিষ্ট্য জানছি। এখন তোমরাই কমেন্টস করো যে তোমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো কিনা। যদি না বুঝো, আমি উদাহরণে দিলাম যে সরকারি সংস্থা বলতে এখানে বিভিন্ন ধরনের সরকারি সংস্থা হতে পারে। যেমন সরকারের উদ্যোগে যত সংস্থা গড়ে তোলা হবে সব সংস্থাই সরকারি সংস্থা। সরকারের কাজে নিয়োজিত যত সংস্থা আছে, এখানে বুঝো নাই এমন কোনো পয়েন্ট থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে আবার বুঝাই দিব। এবং যদি বুঝে থাকো কমেন্ট সেকশনে একটু জানাও যে হ্যাঁ ওকে ওকে জি ক্লিয়ার। রায়ান বাইজিদ বলছে ক্লিয়ার। বাকিরা একটু বলো। রিমি বলছে হ্যাঁ ওকে ফাইন। এরপরে হচ্ছে বাকিরা বলো, আর একটু কমেন্টস চাই আমি, তোমরা সবাই যাতে বুঝছো কিনা এটা বুঝতে পারি। এরপরে আমরা চলে যাই বাকি বিষয়ে, বেসরকারি সংস্থার বিষয়ে। বেসরকারি সংস্থার বিষয়ে আমরা অনেক তথ্যই জানবো, কারণ বেসরকারি সংস্থায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মরিয়ম আফরোজ বলেছে ওকে, সাদি একটা বলছে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে রিমি আর ক্লিয়ার। স্নেহা সুলতানা ক্লিয়ার বলছে। আর বাকিরা কই, একটু কমেন্টস করো, দ্রুত 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 কমেন্টস করো। এবং হচ্ছে এখানে দেখো যে বেসরকারি সংস্থা বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থা, আমরা যদি বলি যে বেসরকারি সংস্থা কি, যেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তোমরা একটু বলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছে? কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। তোমরা অনেকক্ষণ ধরে হাত পা গুটিয়ে, শীত লাগতেছে মনে হয়। এই বাবুরা তোমাদেরকে শীত লাগতেছে? আগুন জ্বালাই দিব? হ্যাঁ ওকে দেখো, দিয়া জান্নাত বলেছে যে ক্লিয়ার। ওকে আঞ্জুমা এবা বলেছে ক্লিয়ার। সাইফ উদ্দিন বলেছে ক্লিয়ার। আরশাদ 6 নাম্বারটা আরেকবার। আচ্ছা ফাহমিদ আক্তার 6 নাম্বারটা আরেকবার বলছে। 6 নাম্বারটা হচ্ছে এখানে বলছে কি, 6 নম্বরে বলছে যে কঠোর ক্রমসোপান ভিত্তিক আমলাতান্ত্রিক কার্য। আমলা মানে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী। আগে এটা বুঝো, আমলা মানে কি? সরকারি কর্মকর্তা কর্মচারী। এটার মানে হচ্ছে সরকারি কর্মকর্তা সবাই কি সমান? সবাই সমান না। কেউ নবম গ্রেডের, কেউ দশম গ্রেডের, কেউ একাদশ গ্রেডের, কেউ 12তম গ্রেডের, কেউ 13তম, কেউ 14তম, কেউ 20তম গ্রেড পর্যন্ত আছে। যাই হোক, এখানে আমি যেটা বলছি যে সরকারি কর্মকর্তাদের একটা আমলাতান্ত্রিক ক্রম ও সোপান আছে। মানে নবম গ্রেডের অধীনে দশম গ্রেডের মানুষেরা থাকে, দশম গ্রেডের অধীনে একাদশ গ্রেডে, 12তম গ্রেডে। এইটা যে দেখো, এই যে একটা পর্যায়ক্রমিক একটা ক্রম, মানে একটার পর একটা 1 2 3 এভাবে আমরা যদি ক্রম করি, সেখানে যেরকম দেখাবে সেরকম এখানেও কিন্তু সেই সেম। ওকে বাবুরা বলেন কেন? বাবুরা তোমরা কি বড় হয়ে গেছো? আচ্ছা এখানে দেখো, এরপর একটু খেয়াল করো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে যদি আমি তোমাদের বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত, তাই না? তো এরপরে তো পৃথিবীর আসলে টালমাটাল অবস্থা মানে হচ্ছে কি, পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পদ বিনষ্ট হয়েছে। বিশেষ করে ইউরোপ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। ইউরোপ এবং এশিয়া এই মহাদেশ দুটো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা যদি দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু ইউরোপে, যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, জার্মানি যখন হচ্ছে কি পোল্যান্ড আক্রমণ করেছে, তখনই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে।
জার্মানি পোল্যান্ড আক্রমণ করার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে, যার কারণে ইউরোপে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসরকারি সংস্থাগুলোর উৎপত্তি হয়েছে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। মূলত অনুন্নত এলাকা উন্নয়ন বিধান করার লক্ষ্যে এই বেসরকারি সংস্থাগুলোর উৎপত্তি হয়েছে। এই বেসরকারি সংস্থাগুলো সম্পর্কে যদি আমি তোমাদেরকে এখন বলি, বেসরকারি সংস্থাকে ইংরেজিতে বলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং ইংরেজিতে এটা পরীক্ষায় আসে যে এনজিওর ফুল ফর্ম লিখো বা এনজিও এর পূর্ণরূপ কি, তখন পরীক্ষায় লিখতে হবে। সুতরাং তোমাদের মনে রাখতে হবে এনজিও সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। আমি যদি তোমাদেরকে বলি যে উন্নয়ন সহযোগিতা, দেখো সরকার তো উন্নয়নের জন্য কাজ করে, কিন্তু সরকার সব সময় উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে না। হ্যাঁ, সরকার উন্নয়নের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে না। তো কি করতে হয়, যে এনজিওর সহযোগিতা নিতে হয়, অর্থাৎ এনজিও মানে নন গভর্নমেন্ট, মানে বেসরকারি উদ্যোগের ব্যবস্থা করতে হয়। কারণ সরকারের তো অনেক টাকা ট্যাক্স বেড নাই, সরকার অনেক সময় তাদের ট্যাক্সের সীমাবদ্ধতা থাকতে পারে, অথবা হচ্ছে সরকারি যে তহবিল, সেই তহবিলের কি থাকতে পারে, যে সীমাবদ্ধতা থাকতে পারে। এই কারণে সরকার অনেক সময় বেসরকারি সংস্থাকে বলে, রিকোয়েস্ট করে যে আপনারা আসেন একটু আমাদের এই এলাকাটার কাজ করে যান। এইভাবেই হচ্ছে বেসরকারি সংস্থাগুলো কাজ করে। যদি আমরা বলি বেসরকারি সংস্থা কাকে বলে, এই বিষয়ে যদি বিশ্ব ব্যাংকের যদি সংজ্ঞাটা আমরা দেখি, তাহলে আমরা যেটা বলছি সাধারণ অর্থে এনজিও বলতে বোঝানো হয় সেই সব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে জড়িত থাকে। সহজ কথায় বলতে গেলে যেই সংস্থাগুলো স্বেচ্ছাসেবী মানে বুঝো ভলান্টিয়ার, মানে তারা তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইবে না, তারা শুধু তোমার জীবন মান উন্নয়নের জন্য কাজ করবে। যেমন আমাদের দেশের কথা যদি বলি, বাংলাদেশে 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন দেশ তো যুদ্ধ বিধ্বস্ত, ভাঙ্গাচুরা অবস্থা, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সব ভাঙ্গাচুরা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান নাই ক্ষতিগ্রস্ত হয় নাই, তাহলে সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ওই সময়ে আমাদের দেশে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, বিশেষ করে ব্রাক হচ্ছে আমাদের দেশের ওই ভাঙাচোরা পরিস্থিতিকে ডেভেলপ করার জন্য বা উন্নয়ন করার জন্য বা উন্নত করার জন্য নিয়মিতভাবে কাজ করে গেছে। তাহলে কি এরা কি টাকার জন্য করছে? উত্তর হচ্ছে না, টাকার জন্য করে নাই, বরঞ্চ জনগণের কাছ থেকে কালেকশন করে সরকারকে সহযোগিতা করার জন্যই মূলত তারা কাজগুলো করেছে। তাহলে উন্নয়ন সংস্থাগুলোর কাজ কি? উন্নয়ন বিধান করা এবং মানুষের জীবন মান উন্নত করা। তোমরা বলতে পারো তাদের লাভ কি? তাদের কোনো লাভ নাই, তারা মেইনলি মানবতার সেবায় কাজ করে থাকে এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে, এবং তাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, এগুলো খুব একটা আলোচনার দরকার নাই। আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, বেসরকারি সংস্থা হচ্ছে সেগুলোই যারা স্বেচ্ছাসেবী মূলক ভাবে যে কোনো একটা এলাকার উন্নয়ন বিধানের লক্ষ্যে কাজ করে থাকে। সিকিউ এর জন্য কি কি টপিক ইম্পর্টেন্ট একটু বলেন। আহমেদ মাহি, অবশ্যই বলবো ইনশাল্লাহ। আগে অধ্যায়টা শেষ হতে দাও, দেন আগে জেনে নাও। যদি আমি তোমাকে এখন বলি যে এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, দেন তুমি কি করবা? না পড়ে শুধু ওই টপিক গুলো পড়বা, এবং পরীক্ষায় ওই টপিক থেকে না আসলে নিশ্চিত পরীক্ষার হলে বসে মারা খাবা। এই জন্য আমি প্রথমে ক্লাস শুরুর আগে কখনো টপিক বলে দেই না, পরীক্ষার আগে করে তোমাদেরকে হয়তো কিছু গাইড করবো যে হ্যাঁ সব পড়ার দরকার নাই, আপাতত সব তোমরা এমসিকিউ এর জন্য পড়ো, সিকিউ এর জন্য এই টপিক গুলো পড়ো, ঠিক আছে? তো ক্লাসটা শেষ হোক, এটার পরে আমি তোমাদেরকে বলবো কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, বর্তমানে যেটা আমি বলছি যে এনজিও হচ্ছে কি, তাহলে যে বেসরকারি স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান যারা মূলত সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বা হচ্ছে স্বেচ্ছাসেবী উদ্যোগে যে উন্নয়ন বিধানের লক্ষ্যে কাজ করে থাকে, তাহলে তারাই হচ্ছে কি, যে তোমার এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা। এই বিষয়ে আমি যদি বলি যে বর্তমান বিশ্বে প্রায় 40,000 প্লাস আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আছে। কয় হাজার? 40,000। ক্যান ইউ ইমাজিন যে 40,000 এনজিও 193টি দেশে, 40,000 এনজিও। তুমি চিন্তা করো যে অনেক এনজিও, বাংলাদেশেও প্রায় 1150টি এনজিও আছে। কয়টি? 1150টি। চিন্তা করো, ব্রাক, প্রশিকা, আশা, উত্তরণ, অমুক সমুক অনেক এনজিও আছে। এই যে এতগুলো এনজিওর কথা আমি বলতেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশ সরকারের নিবন্ধিত, মানে নিবন্ধন প্রাপ্ত। এখন কথা হচ্ছে নিবন্ধন করতে গিয়ে নিবে,
যেহেতু সমাজ কল্যাণের সাথে বা সমাজ উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত, তাহলে আমাদের মনে রাখতে হবে যেহেতু এনজিও গুলো সমাজ উন্নয়নের জন্য কাজ করে, তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে মূলত এদেরকে কি দিবে? নিবন্ধন দিবে। তাহলে কোন মন্ত্রণালয় নিবন্ধন দিবে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মনে রাখতে হবে এটা। তো এনজিও গুলোর নিবন্ধন দেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা তাহলে এনজিও কাকে বলে জানলাম? আমরা এখানে আরেকটা যে দেখো, সাধারণ অর্থে এনজিও বলতে বোঝানো হয় সেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে জড়িত। এটা বিশ্ব ব্যাংকের সংজ্ঞা। এবং বর্তমানে সারা বিশ্বে কয় হাজার এনজিওর কথা বলছি, তথ্য কিন্তু আসবে, কোনো সন্দেহ নাই, পরীক্ষার টাইম সিকিউ আসতে পারে যে সারা বিশ্বে আন্তর্জাতিক এনজিও কয়টি? 40,000। বাংলাদেশে কয়টি এনজিও নিবন্ধন প্রাপ্ত? 1150টি। এবং এর বাইরে আমরা যদি দেখি যে বাংলাদেশের এনজিও গুলো যে তোমার বেসরকারি এনজিও বিভিন্ন রকম হইতে পারে, বেসরকারি এনজিও বিভিন্ন রকম হইতে পারে, এবং কি কি রকম হবে এটা একটু নিচে গেলেই আমরা পাবো। তার মধ্যে একটা আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক। হ্যাঁ, আমি তোমাদেরকে এই যেহেতু এই কথাটা আসছে, এটাতে আমি তোমাদেরকে একটু বোর্ডে নিয়ে যাই, তাহলে আমরা বিষয়গুলো আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এনজিও প্রধানত স্থানের ভিত্তিতে বিভিন্ন রকম বলছে, তো স্থানের ভিত্তিতে এনজিও 3 ধরনের হয়। একটা হচ্ছে আইএনজিও অর্থাৎ ইন্টারন্যাশনাল এনজিও, এনএনজিও যেটাকে আমরা বলছি ন্যাশনাল এনজিও, আর একটা হচ্ছে কি এলএনজিও। এলএনজিও মানে হচ্ছে কি লোকাল আর তোমার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে যেটা আইএনজিও বলছি ইন্টারন্যাশনাল আইএনজিও অর্থাৎ ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনএনজিও মানে ন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর একটা হচ্ছে এলএনজিও মানে হচ্ছে লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে স্থানের ভিত্তিতে এটা আন্তর্জাতিকভাবে কাজ করে, এটা জাতীয় পর্যায়ে কাজ করে অর্থাৎ দেশে কাজ করে, এটা দেখো দেশে, এটা পৃথিবীতে কাজ করে অথবা বিভিন্ন দেশে, পৃথিবীর যে কোনো দেশে। আর এটা হচ্ছে কি স্থানীয় পর্যায়ে কাজ করে, ধরো কোন একটা এলাকা বা কোন একটা অঞ্চলে কাজ করে। যাই হোক, এইটা গেল। তাহলে এখানে যেটা বলছে যে তোমার আন্তর্জাতিক এনজিও, স্থানীয়, আঞ্চলিক, আবার সেবামূলক, শিক্ষামূলক এবং উন্নয়নমূলক ইত্যাদি কর্মকাণ্ডে নিয়োজিত এইসব সংস্থা বৈদেশিক সহায়তা মানে বিদেশ থেকে সহায়তা নিয়ে স্বেচ্ছামূলক কার্যক্রম রেগুলেশন অ্যাক্ট 1998 সালের আওতায় সমাজ কল্যাণ বিভাগে রেজিস্ট্রেশন প্রাপ্ত। মনে রাখবে কোন বিভাগে রেজিস্ট্রেশন প্রাপ্ত এনজিও গুলো? আমাদের দেশে এনজিও গুলো হচ্ছে সমাজ কল্যাণ বিভাগের তোমার রেজিস্ট্রেশন প্রাপ্ত। এবং আইন কোনটা? যে রেগুলেশন অর্ডিন্যান্স 1978 পরীক্ষায় এটা আসবে 1978, রেগুলেশন অর্ডিন্যান্স 1978, রেগুলেশন অর্ডিন্যান্স 1978। এটা এভাবে মুখস্থ করার দরকার নাই, তোমরা মনে রাখবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার 6 বছর পরে, হ্যাঁ, অর্থাৎ 1978 সালে মোটামুটি 7 বছর, অর্থাৎ মোটামুটি 7 বছর পরে এটা কি যে এই আইনটা তৈরি হয়েছে। এবং মোটামুটি এই আইনের অধীনে যেহেতু এটা সমাজ কল্যাণের বা সমাজ উন্নয়নের জন্য কাজ করছে এনজিও গুলো মূলত সমাজ কল্যাণ বিভাগের আওতাভুক্ত। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। রিমি বলছে ঘুম পাচ্ছে। আব্দুর রহমান রশিদ বলতেছে স্যার ক্লাস আর কতক্ষণ হবে? আমি তোমাদেরকে প্রায় 9টা পর্যন্ত ক্লাস নিব। 9টা 5-10 মিনিট হইতে পারে, 5 মিনিট হবে 9টা। আমি কিছুটা মানে সামনের দিকে এগিয়ে নিচ্ছি আর কি, যাতে নেক্সট ক্লাসের বিষয়গুলো আমরা একটু জানতে পারি। তো এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি বেসরকারি সংস্থা বিধিবিধান ও নীতিমালা সাধারণত নিজস্ব বিশেষজ্ঞদের দ্বারা প্রণীত, অর্থাৎ এনজিও তাদের নিজেদের ইচ্ছা মতো করে আইনগুলো তৈরি করে। এইসব সংস্থা পরিচালনায় ধর্মীয় দর্শন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে দেখো, ধর্মীয় দর্শন, মানবিক মূল্যবোধ এবং নৈতিকতাকে প্রাধান্য দেয়। এইসব সংস্থা বেসরকারি হলেও সরকারের অনুমোদন নিয়ে কাজ করে। যেহেতু সরকারের অনুমতি মানে এই অর্ডিন্যান্স অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করছে, মানে কার অনুমতি নিয়েছে? সরকারের অনুমতি নিয়েছে। নীতির সাথে সম্পর্কিত ভাবে বা সরকারি নির্দেশিত পথে এদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়। বেসরকারি সংস্থা হলো জনস্বার্থে পরিচালিত অলাভজনক, আবার বলছি অলাভজনক সংগঠন। মানে বেসরকারি সংস্থা মানে হচ্ছে কি এটা ফ্রি, কোন ধরনের লাভ করার উদ্দেশ্যে তারা কাজগুলো করে না, এটা ফ্রিতে কাজ করে, মানব উন্নয়নে বা মানব কল্যাণে কাজ করে। ওকে, তাহলে আশা করি আমরা কিছুটা হলো ধারণা পেয়েছি বেসরকারি সংস্থা সম্পর্কে। এবং বাংলাদেশের যে বেসরকারি সংস্থাগুলো আছে আমি আর বাকিগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, কারণ এগুলোর প্রায় কাছাকাছি। আমাদের দেশে 3 ধরনের মানে 5 ধরনের এনজিও আছে। আমি তোমাদেরকে যদি বলি 5 ধরনের এনজিও কেন, এক ধরনের এনজিও হচ্ছে যারা দাতা মানে হচ্ছে যারা দেয়। এই যে দেখো বাংলাদেশের দাতা হচ্ছে মূলত যারা ডোনার। এই যে দেখো ডোনার এজেন্সি মানে যারা দেয়, দান করে উন্নয়নের জন্য বা উন্নয়ন কর্মকাণ্ড। হ্যাঁ, ধাপে ধাপে নেওয়া যায় না, টানা 3টা ক্লাস না দিয়ে ধাপে ধাপে নেওয়া যায় না। কিভাবে রিমি?
তুমি একটা পরিকল্পনা দাও, দেখি তুমি বাস্তবায়ন করতে পারি কিনা আমরা। তুমি একটা প্রপোজাল দাও যে এইভাবে করা যায় কিনা, আমরা ওইভাবে করা গেলে দেন হচ্ছে আমরা নিব। আর যদি করা না যায় তাহলে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। টানা 60টি ক্লাস হবে। তো টানা 60টি মানে হচ্ছে ডেইলি 3টা করে হইলে তোমাদের টানা 60টি ক্লাস 10 দিনে শেষ হয়ে যাবে। 10 দিন একটু চাপ নাও, অন্তত কিছু কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? মনোযোগী হয়ে ক্লাসগুলো করো প্লিজ। অন্তত এই 60টা ক্লাস তোমরা একটু মনোযোগী হয়ে ক্লাস করো, দেখবা যে তুমি অনেক কিছু পাচ্ছ, মানে যেগুলো তুমি জীবনেও মানে আমরা এমন চ্যাপ্টার গুলো পড়াচ্ছি বা এমন টপিক গুলো পড়াচ্ছি যেগুলো তোমরা পারো না, সচরাচর তোমরা পড়ো না, বা তোমাদের জন্য কঠিন, বা তোমরা এখনো পড়ো নাই। হ্যাঁ, অনেকে আছে যারা হচ্ছে এই অধ্যায়টা পড়ে নাই, একবারও পড়ে নাই। এরকম কেউ থাকলে একটু কমেন্ট সেকশনে জানাও যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার বা এখন পর্যন্ত তোমরা পড়ো নাই এই অধ্যায়টা। আমি প্রথম পড়াচ্ছি এবং তোমরা এই প্রথম পড়তেছো। ওকে, দাদা মানে হচ্ছে এখানে দেখো সিডা, US8, নুরাট, সিরিডা। এখানে যদি সিডার কথা বলি, এটা একটা কানাডিয়ান সংস্থা, আবার বলছি কানাডিয়ান। এটা হচ্ছে USA এর একটা সংস্থা যারা দেয়। আর নুরাট হচ্ছে নরওয়ের একটা সংস্থা, নরওয়ে। হ্যাঁ, অন্যদিকে হচ্ছে সিরডাপ এটা হচ্ছে তোমার মূলত প্রশান্ত মহাসাগরীয় এবং এশিয়া এবং প্যাসিফিক এই অঞ্চলের মূলত একটা সহযোগিতা সংস্থা যারা মূলত দেয়, ঠিক আছে? হ্যাঁ, তো পড়িনি। হ্যাঁ, ফাহমিদ আক্তার বলছে পড়িনি। রায়ান বাইজিৎ, তোমার কি মনে হয় এরকম থাকতে পারে না? আমরা জানি কয়জন থাকবে এবার থাকবে না। অফলাইনে যখন যায় তখন আমার কঠিন লাগে। আচ্ছা, আমার এই চ্যাপ্টার কঠিন লাগে, দিয়াইস জান্নাত বলছে তোমাদের কঠিন লাগে বলেই হচ্ছে আমরা পড়াচ্ছি। আর যাদের কাছে বোরিং লাগতেছে প্লিজ তোমরা তোমাদের মতো তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, আমাদের কিছু বলার নাই। তবে রিকোয়েস্ট করবো যে ক্লাসগুলো করো, অন্তত বোরিংনেস কাজ করলেও ক্লাসগুলো করো। এরপরে তাহলে দাতার বিষয়ে বলছি কি, এটা কানাডিয়ান, এটা US এর, এটা হচ্ছে নরওয়ের, এটা হচ্ছে সিডাপ যেটা, এটা হচ্ছে এশিয়া এবং প্যাসিফিক ওশানের বিভিন্ন অঞ্চল নিয়ে এই সহযোগিতা সংস্থা বা হচ্ছে যেটাকে আমরা দাতা সংস্থা বলি। এরা মেইনলি দেয় বলতে কোন একটা এলাকা উন্নয়ন করার জন্য তারা টাকা দেয়। যেমন US8, তোমরা বিভিন্ন জায়গায় বিল্ডিং দেখবা পাশে লেখা আছে কি US8, অর্থাৎ এটা US এর একটা দাতা সংস্থা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় উন্নয়ন করার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা দেয়। এবার আসি আমরা আন্তর্জাতিক এনজিও যারা ইন্টারন্যাশনালি কাজ করে বিভিন্ন দেশে। যেমন আমি তোমাদেরকে এখানে অ্যাকশন8, কেয়ার বাংলাদেশ, হেলেন কেলার, IOM, IRC এবং মানে রেড ক্রিসেন্ট আর কি, ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট, এবং হচ্ছে এর পাশাপাশি হচ্ছে কি যে তোমাদের ইউনিসেফ সহ আরো যতগুলো ইন্টারন্যাশনালি ব্রডলি কাজ করে এমন অনেক এনজিও আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে। আর এটা হচ্ছে কি জাতীয় পর্যায়ে এনজিও, জাতীয় পর্যায়ে মানে সারা দেশের মধ্যে কাজ করে। যেমন ধরো আমাদের দেশে কাজ করে এমন জাতীয় এনজিওর মধ্যে ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক আছে, প্রশিকা আছে এবং আশা আছে। এর বাইরেও কিন্তু বাংলাদেশে কয়শো এনজিও আছে, 1150টি এনজিও। আমরা কিন্তু অনেকগুলো এনজিওর নাম জানি না, যার কারণে আমি নিজেও কিন্তু অনেকগুলো এনজিওর নাম জানি না, কারণ 1150টি হিউজ, এতগুলো এনজিওর নাম মনে রাখাটা যাবে না। আমরা 5-7টা মনে রাখবো এইভাবে। ইউনাইটেড স্টেটস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ভেরি গুড স্নেহা সুলতানা। এবং আচ্ছা পড়িনি ভাই, আজকে ফার্স্ট পড়তেছি। আচ্ছা উমর ফারুক, আমি আছি ভাইয়া। রফিকুল ইসলাম, ভেরি গুড। ওকে, সাবজেক্ট গুলোর সব টপিক কি শেষ করবেন ভাইয়া? সাবজেক্ট গুলো যেটুকু করা যায়, আমরা তো দ্রুতটা আগাচ্ছি তাই না? আমি তো তোমাদের কমেন্টস বেশি দেখতেছি না। এরপর দেখো, এরপর হচ্ছে কি জাতীয় কার্যক্রম এনজিও, যেটা বলছি যে জাতীয় পর্যায়ে অর্থাৎ দেশের ভিতরে। আর হচ্ছে কি স্থানীয় লোকাল, যেমন ধরো শুধু কক্সবাজারকে নিয়ে কাজ করে এমন একটা এনজিওর নাম আমি তোমাদেরকে যদি বলি, শুধু কক্সবাজার নিয়ে কাজ করে, মানে কক্সবাজার জেলা নিয়ে কাজ করে। যেমন ধরো এইটার নাম হচ্ছে মুক্তি কক্সবাজার, মুক্তি কক্সবাজার। তোমাদের এলাকার এনজিওর নাম জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, তোমাদের এলাকার এনজিওর নাম জানিয়ে দাও তুমি কমেন্ট সেকশনে। তোমার লোকাল এনজিও থাকতে পারে জেলা কেন্দ্রিক, যেমন ধরো চাঁদপুরের কোন এনজিও চাঁদপুর নাম দিয়ে আছে, হ্যাঁ, যেমন মুক্তি কক্সবাজার, এটা একটা কক্সবাজার জেলার এনজিও। ওকে, শুধু স্থানীয় পর্যায়ে কাজ করে, মানে লোকালি কাজ করে। এবার পরিষেবা এনজিওটা কি? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ওয়েলফেয়ার এনজিও কি? মানুষের জীবন মানকে সহজ করার লক্ষ্যে, মানুষের জীবন মানকে সুন্দর করার লক্ষ্যে এই এনজিও কাজ করে থাকে, যেটাকে আমরা বলছি পরিষেবা এনজিও। পরিষেবা এনজিওটা মূলত মানুষের জীবন মানকে সহজ করার জন্য। যেমন ধরো কোথাও বন্যা হচ্ছে, কোথাও দুর্যোগ হচ্ছে, তখন তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান তৈরি করার দেওয়ার জন্য বা হচ্ছে তাদের জীবনটাকে সহজ করার জন্য খাদ্য বস্ত্র নিয়ে যে এনজিও গুলো হাজির হয়ে যায়, সেই এনজিওকে আমরা পরিষেবা এনজিও বলতে পারি। যেমন ধরো আহসানিয়া মিশনের কথা বলছে, আঞ্জুমানে মহিদুল ইসলামের কথা বলছে, এখানে আমরা আসুন্না ফাউন্ডেশনের কথাও বলতে পারি,
আসুনা ফাউন্ডেশন একটা যেহেতু একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, অর্থাৎ হচ্ছে ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তো ওটাও কিন্তু একটা ওয়েলফেয়ার পরিষেবামূলক। আর এর পাশাপাশি আরো অনেক ধরনের এনজিও আছে যারা মানুষের জীবন মান, যখন হচ্ছে কোন একটা এলাকায় খুব বেশি দুর্যোগ প্রবণ হয় বা খুব বেশি বন্যা হয়, তখন সেই এলাকার মধ্যে মানুষের জীবন মানকে সহজ করার জন্য এবং উন্নত করার জন্য যখন হচ্ছে সব পরিষেবা প্রদান করা হয়, তখন সেটাকে আমরা বলি পরিষেবা এনজিও। আই হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। মুখান বন্ধ কর। আচ্ছা, এরপরে বলছে কি যে তোমার আরো যারা আছো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের এলাকার কোনো এনজিও আছে কিনা। আবার হচ্ছে কি কাজের পরিধির ভিত্তিতে, আমি বলছেন না যে এলাকার ভিত্তিতে এনজিও 3 ধরনের, আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয়, এগুলো আমি অলরেডি বলে ফেলছি। এখানে দেখো, এই যে দেখো এনডিএ, উত্তরণ, নবলোক, সুশীলন, এগুলো হচ্ছে লোকাল এনজিও যারা লোকাল পর্যায়ে কাজ করে। এবার আসি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকারি সংস্থা কিভাবে ভূমিকা রাখে। সামাজিক উন্নয়নের সরকারি সংস্থা দারিদ্র্য বিমোচনে, প্রশিক্ষণ প্রদানে, মহিলা, এগুলো তোমরা একবার পরে দেখো, যেটা বুঝবে না আমাকে জিজ্ঞেস করবা যে দারিদ্র মানে সরকারি সংস্থাগুলো কিভাবে ভূমিকা রাখে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি সরকারি সংস্থা যে কাজগুলো করে, কেন করে দারিদ্র্য কমিয়ে আনতে, প্রশিক্ষণ দিয়ে, মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যোগ্য করে তুলতে, মহিলাদেরকে মহিলা বিষয়ক প্রকল্প প্রণয়নের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে নারীদেরকে সেলাই কাজ শেখানো, মেশিন দেওয়া, মুরগি বা হচ্ছে ছাগল বা গরু, সেগুলো তাদেরকে দিয়ে স্বাবলম্বী করা, অর্থাৎ তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, কৃষি উন্নয়নের কাজ করা, সমবায় গঠন করা, বাজারজাত করা, আর্থিক উপার্জনশীল কর্মকাণ্ডে ঋণ প্রদান করা, যোগ্য মানব সম্পদ সৃষ্টি করা, জনগণের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা, চিকিৎসা ও স্বাস্থ্যের উন্নয়ন করা, এর পাশাপাশি কারিগরি শিক্ষা, কুটির শিল্পের বিকাশ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, এগুলো সব কারা করে? এগুলো সব করা হচ্ছে সরকারি সংস্থা। অর্থাৎ সরকারি সংস্থা এই কাজগুলোর ক্ষেত্রে উন্নয়নের জন্য মূলত সরকারি সংস্থাগুলো কাজ করে, অর্থাৎ এই সব বিষয়কে উন্নয়নের জন্য সরকারি সংস্থা কাজ করে থাকে। তোমাদের কিন্তু এরপরে ইংলিশ ক্লাস আছে, হ্যাঁ, ওকে, এগুলো কাজ করে থাকে। আমি এটা নিয়ে আর কথা বলছি না, তোমাদেরকে ফাইলটা গ্রুপে দেওয়া হবে, তোমরা ফাইলটা ওইখান থেকে স্টাডি করবে, অবশ্যই স্টাডি করবে। এবং এরপরে আমরা একটু যাই যে তোমার সরকারি সংস্থার বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখানে ভিলেজ এইড প্রোগ্রামের কথা বলা আছে। ভিলেজ এইড প্রোগ্রামটা হচ্ছে মূলত গ্রামীণ আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য এটা গ্রহণ করা হয়েছিল। এটা একটা গ্রামের সহযোগিতা, মানে একটা প্রোগ্রাম হিসেবে সরকারিভাবে এটা তৈরি করা হয়েছে। এটা একটা ভিলেজ এইড প্রোগ্রাম। এরপরে আরেকটা প্রোগ্রামে আছে এখানে, যেমন ধরো পল্লী উন্নয়ন বোর্ড, এটার ফুল ফর্মটা একটু লিখে নাও, BRDB, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, ওকে, ডেভেলপমেন্ট বোর্ড, BOARD। তাহলে দেখো BOARD বোর্ড, BRDB, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা মূলত বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন বা পল্লী উন্নয়নের জন্য এটি গড়ে তোলা হয়েছিল এবং এটি গ্রামীণ উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রেখেছে। এরপরে আসে হচ্ছে বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটি কুমিল্লায় অবস্থিত, এবং এটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে, একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, মনে থাকবে, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, ওকে, রুরাল ডেভেলপমেন্ট। আমি উপরে লিখতেছি, কেমন, এটা উপরে লিখতেছি, ডেভেলপমেন্ট। তো এটা মনে রাখবে। তাহলে বার্ডের ফুল ফর্ম কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে BARD, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছে মূলত বাংলাদেশের একজন খ্যাতনামা সমাজ উন্নয়নবিদ, যিনি, যাকে আমরা ডক্টর আক্তার হামিদ বলি, তিনি মূলত এটা প্রতিষ্ঠা করেছে। ভাইয়া রেজিস্ট্রেশন করব কোথায়? এটা কমেন্ট সেকশনে। মুশাহেদ রেজিস্ট্রেশন লিংকটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দাও, রেজিস্ট্রেশন লিংকটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দাও। দেওয়া আছে, পিন করে দেওয়া আছে, দেখো পিন করে দেওয়া আছে, কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে। এখানে দেখো যে এই যে বার্ড সম্পর্কে এটা তোমরা একটু পড়বা, এবং আর একটা সরকারি সংস্থা সম্পর্কে পড়তে হবে, সেটা হচ্ছে কি কুমিল্লা সমবায় পদ্ধতি, এটা তোমরা পড়বা। এবং এর বাইরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে পড়তে বলবো, সেটা হচ্ছে কি সমবায় সমিতি। সমবায় সমিতির মূলনীতিটা দেখো। সমবায় সমিতির মূলনীতি হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, এটি 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 মূলত আমি তোমাদেরকে একটু হোয়াইট বোর্ডে লিখে দিলে মনে হয় তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা।
একটা প্রতিষ্ঠান হচ্ছে, এগুলো হচ্ছে সরকারি সংস্থা। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই সরকারি সংস্থাগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের জন্য পড়তে হবে। কি কি পড়তে হবে বলতেছি। একটা হচ্ছে BRDB, এবং এটার ফুল ফর্ম হচ্ছে কি, বাংলাদেশ রুরাল বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, BOARD। হ্যাঁ, এরপরে হচ্ছে কি BARD, BARD, এটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। আমি নিচে লিখলাম কারণ ডেভেলপমেন্ট ওইখানে সংকলন হবে না। এখন এই বার্ড প্রতিষ্ঠা হচ্ছে মূলত প্রতিষ্ঠাতা, এটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। এটা পরীক্ষায় আসবে, আক্তার হামিদ খান, মানে এই টাইপসের প্রশ্নগুলো আসে আর কি। এর বাইরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি সমবায় সমিতি। এটাও সরকারি একটা উদ্যোগ। সরকার মূলত এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে মানুষের জীবন মান উন্নয়নের জন্য। ওকে, আমি এটা দিয়েই তোমাদেরকে শেষ করে দিচ্ছি, সমবায় সমিতি। তাহলে দেখো, সমবায় সমিতির এটার মূল মন্ত্র আমাদের জানতে হবে। মূল মন্ত্র, এই মূল মন্ত্র হচ্ছে কি, যে সকলের তরে সকলে আমরা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তোমরা এগুলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, এটা হচ্ছে সমবায়ের প্রত্যেকে আমরা পরের তরে। আমি লেখাগুলো এত বেশি সুন্দর করে লিখে নাই কারণ একটু তাড়া আছে, তোমাদের ইংলিশ ক্লাস শুরু হবে এখন। তো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা একটু তোমরা অবশ্যই অবশ্যই এটা লিখে নাও। তো সরকারি সংস্থা সম্পর্কে এই তিনটা প্রতিষ্ঠান, বিশেষ করে BARD, বার্ড এবং BRDB এবং সমবায় সমিতি, এগুলো সম্পর্কে একটু ভালো করে ধারণা রাখবা। এবং এই যে তথ্যগুলো আমি লিখে দিলাম এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, কারণ এখান থেকে নয়তো এখান থেকে একটা MCQ তোমরা পাবে, অথবা সমবায় সমিতির মূল মন্ত্র লিখতে হতে পারে। এবং এর বাইরে তো আসলে সরকারি সংস্থা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশ স্বনির্ভর আন্দোলন। বাংলাদেশ কি স্বনির্ভর আন্দোলন, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, তবে এত বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি তোমাদের এটা শেষের দিকে দিলাম, স্বনির্ভর আন্দোলন। ওকে, বিশেষ করে পড়বা এই যে BARD ভালো করে পড়বা, আর একটা হচ্ছে সমবায় সমিতি, এটা ভালো করে পড়বা। ওকে, এইগুলো এটুকুই ছিল হচ্ছে আমাদের সরকারি সংস্থা সম্পর্কে। এবং আমরা নেক্সট ক্লাসে বেসরকারি সংস্থা সম্পর্কে আমরা জানবো। বেসরকারি সংস্থা কি আমি তোমাদেরকে আর নেক্সট ক্লাস বলে কিছু দিতে চাচ্ছি না, আমি এটা আর পড়াতে চাচ্ছি না। এই অধ্যায়টা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। এখানে বেসরকারি সংস্থার মধ্যে এই ভূমিকা, মানে এদের কার্যাবলী বা ভূমিকাগুলো পড়বা। তোমাদেরকে ফাইল যেহেতু দেওয়া হবে গ্রুপের মধ্যে, এই ভূমিকাগুলো মানে এই বেসরকারি সংস্থা কি কি ভূমিকা, এগুলো পড়বা। এই ফাইলটা দেওয়া হলে তোমরা গ্রামীণ ব্যাংক, এগুলো তোমাদের বইয়ে পাবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাদের বারবার বলতেছি, পরীক্ষায় যদি সিকিউ প্রশ্ন আসে, হয় গ্রামীণ ব্যাংক থেকে আসবে, এবং এটা 100% শিওর যে গ্রামীণ ব্যাংক নয়তো ব্র্যাক থেকে আসবে। তোমরা এগুলো মানে ফাইলটা নিয়ে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক দুইটা জিনিসই কিন্তু ভালো করে স্টাডি করবা। গ্রামীণ ব্যাংকের অ্যাব্রিভিয়েশন নাই, ব্র্যাকের একটা অ্যাব্রিভিয়েশন আছে, BRSE, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটা 1972 সালে প্রতিষ্ঠা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশে, এবং দেশকে পুনর্গঠনের জন্য এটার একটা ভূমিকা ছিল ব্র্যাকের, এই জন্য এটা কাজে আসে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত, যেটা নোবেল বিজয়ী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে, সেটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। তাহলে পৃথিবীর কয়েকটা নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। বর্তমানে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা, তার অধীনেই হচ্ছে এই গ্রামীণ ব্যাংক ছিল এবং এটা প্রতিষ্ঠা হয়েছে। আমরা আপাতত তাহলে এইটুকুই জানলাম। আশা সম্পর্কে ওইখানে ফুল ফর্মটা আছে, আশা অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, এটা পড়বা। এটাই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের পড়া। এখন এরপরে হচ্ছে কিছু বুট কোয়েশ্চেন আছে। দেখো বুট কোয়েশ্চেন গুলো এখানে দেখলেই দেখবা যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে, এবং এই উদ্দীপক দেখলেই যে কোন এনজিও কে নির্দেশ করে। এই যে 1972 সালে বললাম যুদ্ধ বিধ্বস্ত দেশে, এটা হচ্ছে ব্র্যাক কে নির্দেশ করে। কোনটাকে নির্দেশ করে? ব্র্যাক কে নির্দেশ করে। এখানে সিকিউ এমসিকিউ আছে, তো তোমরা এগুলো পড়ো, এগুলো স্টাডি করো, হয়ে যাবে। ঠিক আছে,
আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দাও। এবং আমাদের পড়ালেখার যে আয়োজন চলছে, যে সুপার 60 ক্লাস, আশা করি তোমরা ক্লাসগুলো করলে হতাশ হবে না, যেহেতু আমরা একটা ক্লাসের মধ্যে অনেকটা পড়া তোমাদেরকে এগিয়ে নিতে চেষ্টা করতেছি, এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের জন্য বেস্ট কিছু দেওয়ার। এবং আমাদের সামনে আসতে যাচ্ছে র্যাপিড বেস, এবং র্যাপিড বেসের পূর্ণ রেজিস্ট্রেশন চলছে, অর্থাৎ আমাদের দ্রুত সময়ের মধ্যে র্যাপিড বেস আমাদের শুরু হবে খুব শীঘ্রই। এবং তোমাদেরকে বলবো, যারা আজকের ক্লাসটি করেছো অন্তত তোমাদের বন্ধু বান্ধবীদেরকে জানাবে। আমাদের এই আয়োজনটা তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের সর্বস্তরের সকল শিক্ষার্থীদের এবং বাংলাদেশের সব এলাকায় যাতে আমাদের এক একজন শিক্ষার্থী থাকে, এবং সেই প্রচেষ্টা থেকে আমাদের এই আয়োজন। আশা করছি তোমরা সবাই উপকৃত হয়েছো, এবং ভালো লাগলে একটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, একটা লাভ দিয়ে দাও। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের ইংলিশ ক্লাস শুরু হবে এখন।